যতক্ষণ তোর পা চলবে ততক্ষণও বেঁচে থাকবে, তোর পা থামবে ওই বন্দুক চলবে। সিনেমায় অ্যাকশন সে তো অপরিহার্য। এই অ্যাকশন না থাকলে কি সিনেমা জমে? কিন্তু জানেন কি, ঢাকাই চলচ্চিত্রে অ্যাকশনের আগমন ঠিক কবে, কখন আর কিভাবে বা শুরু হয়েছিল? হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওতে সে কথাই জানাবো। আর জানতে হলে আমার সাথে থাকুন, বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, বুশরা চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আয়োজন নিয়ে চলে আসছি আপনাদের জন্য। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আয়োজনটি দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং বুশরা চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। চলুন তাহলে। সময়টা 1972 সাল। স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্র তখন নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই সময় সামাজিক রোমান্টিক ছবির হিড়িক চলছিল। ঠিক সেই সময়ই শুরু হলো জহিরুল হকের সিনেমা রংবাজের শুটিং। নায়করাজ রাজ্জাক, কবরীর সারা জাগানো সেই ছবি রংবাজ। হই 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 রঙ্গিলা, আয় হায় হায় রঙ্গিলা, হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। যাই হোক, সেই সময় এফডিসিতে রংবাজ ছবির শুটিং চলছিল। সেই শুটিং সেটে মারামারি দৃশ্য ধারণ করা হচ্ছিল। অনেক লোকের মাঝে সেখানে দাঁড়িয়ে ছিল এক স্বাস্থ্যবান যুবক। তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন সেই মারপিটের দৃশ্যগুলো। তারপর কিছুক্ষণ পর সেই যুবক নায়করাজ রাজ্জাক এবং পরিচালক জহিরুল হককে একেবারে সোজাসাপটা বলে ফেললেন, আপনাদের এই মারামারিটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না, দেখলে বোঝা যাচ্ছে কেমন যেন বানানো। সেই যুবকের এমন কথা শুনে পরিচালক জহিরুল হক কৌতূহলী হয়ে উঠলেন আর জানতে চাইলেন তার পরিচয় কি। অবশেষে জানা গেল সেই যুবকের নাম আবুল খায়ের জসিমউদ্দিন, ডাকনাম জসিম, বাড়ি ঢাকার নবাবপুরে। তিনি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একজন বীর গেরিলা যোদ্ধা। যুদ্ধ শেষে তখনও স্থায়ীভাবে কাজে যুক্ত হননি তিনি, শুধু এফডিসিতে মাঝে মাঝে আসেন, ঘোরাফেরা করেন। তবে অভিনেতা আজিমের দেবর সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরিচয় জেনে পরিচালক জহিরুল হক সিদ্ধান্ত নিলেন সেই যুবককে দিয়ে তিনি মারামারির দৃশ্যটা ধারণ করে নেবেন। তারপর তিনি জসিমকে অনুরোধ করলেন তিনি যেন অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করেন। যেমন কথা ঠিক তাই হলো। জসিম স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিলেন মারপিটের দৃশ্য ধারণের। শুটিং শুরু হলো নতুনভাবে। সেটি মারামারি, ঢিসুম ঢিসুম শব্দে একাকার। তৎকালীন সেই রংবাজ ছায়াছবিতে মারপিটে এলো বাস্তবতা, তীব্রতা আর গতি। এই দেখে তো পরিচালকের চোখ জুড়িয়ে গেল। এভাবেই জসিমের হাত ধরেই ঢাকাই চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যের প্রকৃতপক্ষে যাত্রা শুরু হলো। তুই কি লড়বি আমার সাথে জাফর? তোর তো দু হাতই কেটে ফেলেছি আমি। তারপর জসিম তার বন্ধুদের নিয়ে একটি দল গঠন করেন। সেই দলের নাম রাখলেন জেমস গ্রুপ। বন্ধুদের সবার নামের আদ্যক্ষর মিলে সেই গ্রুপের নাম দেয়া হয় জেমস গ্রুপ। জসিমের জেমস গ্রুপে তার বন্ধুরা যারা যুক্ত ছিলেন তারা হলেন রুহুল আমিন বাবুল, মাহবুব আমান, গুই। 70, 80 এবং 90 দশকের শুরু পর্যন্ত অ্যাকশন দৃশ্য পরিচালনায় জসিমের দলের কোনো বিকল্প ছিল না। এই রংবাজ ছবির আগে 1956 সালে মুখ ও মুখোশের মাধ্যমে সবাক চলচ্চিত্রের যাত্রা শুরু হলেও 50 থেকে 70-এর শুরু পর্যন্ত বাংলা সিনেমা ছিল মূলত সামাজিক, পারিবারিক আর লোকগাথা নির্ভর। দর্শক তখনও অ্যাকশন সিনেমার সঙ্গে অভ্যস্ত ছিল না। কিন্তু রংবাজ মুক্তির পর সব যেন বদলে যেতে থাকে। সিনেমাটি সে সময় ব্যাপকভাবে সাড়া ফেলে। নির্মাতারা আগ্রহী হয়ে ওঠেন অ্যাকশন গল্পে। আর এভাবেই সেই সব সিনেমায় অপরিহার্য হয়ে ওঠেন জসিম।
জসিমের অ্যাকশন ছিল একটু ভিন্ন টাইপের, না ছিল মার্শাল আর্টের কসরত, না ছিল স্ট্যান্টের চাকচিক্য, ছিল হাতাহাতি, মারামারির তীব্রতা আর বাস্তবতার ছাপ। ডিসুম ডিসুম শব্দে একেবারে জীবন্ত মারামারি, এই বাস্তবতাই দর্শককে উত্তেজিত করত সিনেমা হলে। নায়ক যখন ভিলেনদের শায়েস্তা করত, তখন সিনেমা হল দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে উঠত। ফাইট ডিরেক্টর হিসেবে জসিম যখন তুমুল জনপ্রিয়, এরপর তিনি ইচ্ছে প্রকাশ করেন তিনি অভিনয় করবেন। প্রথম দিকে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেন। 1977 সালে দেওয়ান নজরুলের দোস্ত দুশ্মন সিনেমা তাকে পৌঁছে দেয় খ্যাতির শিখরে। বলিউডের শোলে ছবির অনুকরণে নির্মিত এই সিনেমায় ডাকাত সর্দার গাফফার চরিত্রে জসিমের অভিনয় দর্শককে মুগ্ধ করে। বলিউডের গব্বর সিংহের চরিত্রের দেশীয় রূপ হয়ে ওঠে জসিমের গাফফার। যে হেরে গেল সে মরে গেল। এই হারামখোরদের জিন্দা রাখলে সারা দুনিয়া গাফফারের নামে এমনি করে আসতো। এরপর 1976 সালে বাহাদুর ছবিতে তিনি জাদুকর ভিলেন হিসেবে পর্দা একেবারে মাতিয়ে দেন। একদিকে হাতে তালুতে নায়িকা শুভ্রাকে নাচানো, ওদিকে নায়ক ওয়াসিমের সাথে তুমুল ফাইটিং, অন্যদিকে সুন্দরী শাহজাদি অলিভিয়াকে বন্দি করে রেখে মনোরঞ্জন করা দর্শকদের যেন বিমোহিত করে তোলে। এইভাবে জসিম তার ফাইটিং নিয়ে একের পর এক তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দেন, যেমন বারুদ, রাজদুলারি, রাজনন্দিনী, তুফান, রাজমহল, লাইলি মজনু, এক মুঠো ভাত, জিঘাংসা সহ আরো অনেক জনপ্রিয় সিনেমা। কে বলো মারতে, আজ আমার পায়ের নিচে ওই ছেমরি তো তোকে হারাবে। হারামজাদা! সিনেমার সবগুলোতেই জসিমের ভয়ঙ্কর খল চরিত্র ও বাস্তবধর্মী অ্যাকশন দর্শকের মনে দাগ কেটে যায়। এসো তেজ বাহাদুর, আমার রংমহলের নতুন রৌনক ফরিদাবাদ। আমি রূপবতী, আমি গুণবতী, নজর তোমার পড়তে হবে। ফাইট ডিরেক্টর জসিম পরবর্তীতে খলনায়ক। এরপর জসিম ইচ্ছে প্রকাশ করেন নায়ক হিসেবে পর্দায় আগমনের জন্য। অনেকেই প্রথম দিকে এই ব্যাপারে অনীহা প্রকাশ করেন, অনেক পরিচালকও এই ব্যাপারে জসিমকে হতাশ করেন, কিন্তু জসিম অনড়, তিনি নায়ক হবেন, অর্থাৎ খলনায়ক থেকে একেবারে নায়ক। সবাই তো ভালোবাসা চায়। তবে সামাজিক ছবি হিসেবে সকাল সন্ধ্যা ছায়াছবিতে জসিম এবং শাবানার অভিনয় দর্শকরা ভালোভাবেই নেয়। বিশেষ করে সেই গানটি চোখ জুড়ানো মনের মতো ভাবি এনে দাও, এই গানটি তখনকার সময় বেশ জনপ্রিয়তা পায়। চোখ জুড়ানো মনের মতো ভাবি এনে দাও, ও আমার ভাইয়া রে। এভাবে জসিম ফাইট ডিরেক্টর থেকে খলনায়ক, খলনায়ক থেকে নায়ক। যদিও অনেক সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন জসিম, সেই ছবিগুলো ব্যবসাও করে, কিন্তু কিম্ভূত কিমাকার চেহারা আর ঢাউ শরীরের জন্য জসিমকে মূলধারার দর্শকের একটা বড় অংশ তাকে নায়ক হিসেবে পুরোপুরি গ্রহণ করতে পারেনি। সুশীল পরিবারগুলো সিনেমা হলে যাওয়া তখন একেবারে বন্ধ করে দেয়। তবুও এক শ্রেণী দর্শক তথা নিম্ন আয়ের দর্শকের কাছে জসিম ছিলেন অসম্ভব জনপ্রিয়। বাংলার খলনায়ক বলা যেতে পারে, অর্থাৎ আমি বস্তি গরিব মানুষ, তাদের ভালোবাসা, তাদের সহানুভূতি, তারা আমাকে তাদের সহানুভূতি ভালোবাসা দিয়ে আমাকে খলনায়ক থেকে নায়ক বানিয়েছে, অর্থাৎ তাদেরই ভালোবাসায় সাংবাদিকের কলমের জোরে আমি খলনায়ক থেকে নায়ক হয়েছি। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক, ঢাকাই চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক। এক কথায় বাংলা চলচ্চিত্রে অ্যাকশন কিং ছিলেন জসিম।
দর্শক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আগামীতে কি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।